একটা গরিব ঘরের মেয়ে, যার সারাদিনের লড়াই শুধু পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়া আর অসুস্থ মায়ের ওষুধের ব্যবস্থা করা। সেই মেয়েটির জীবন যখন এক মুহূর্তে উল্টে গেল, তখন তার কাছে যে প্রস্তাব এলো তা শুনে যে কারো বুক কেঁপে উঠবে। সাহায্যের বদলে কোটিপতি যা চাইলেন, তা কি সত্যিই দয়া, নাকি তার অসহায়তার সবচেয়ে বড় সুযোগ নেওয়া? এই গল্প শুরু হয় উত্তরপ্রদেশের গোরক্ষপুর শহরে, যেখানে বিশাল আর্যবর্ধন প্যালেসের মতো রাজপ্রাসাদে কাজ করত এক সাধারণ মেয়ে। নাম তার কাজল। বয়স মাত্র 23-এর কাছাকাছি। চেহারায় সরলতা, চোখে অবিরাম ক্লান্তি, আর কাঁধে পুরো পরিবারের ভার। ভোর 4টায় ঘুম ভাঙা, ঘরের সব কাজ সেরে বাস ধরে প্যালেসে পৌঁছনো, এই ছিল তার প্রতিদিনের রুটিন। কিন্তু তার আসল যুদ্ধ চলত বাড়ির ভেতরে। মা সীমা গত 2 বছর ধরে মারাত্মক অসুখে ভুগছিলেন। ওষুধ কিনতে গিয়ে ঘরের সব সঞ্চয় শেষ। ছোট ভাই রোহান পড়াশোনায় বেশ ভালো, কিন্তু তার স্কুলের ফি দেওয়া প্রতি মাসেই যেন একটা অসম্ভব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। কাজলই ছিল ঘরের একমাত্র আশ্রয়। সেদিনও সে তাড়াতাড়ি কাজ শেষ করছিল। থালা বাসন মাজতে মাজতে মন পড়েছিল বাড়িতে। হঠাৎ পুরনো মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে রোহানের নাম। ওপাশ থেকে কাপা গলায় বলল, দিদি তাড়াতাড়ি চলে এসো। কাজলের বুকটা ধক করে উঠল। কি হয়েছে মা, ঠিক তো? একটু চুপ করে রোহান কেঁদে ফেলল। মা অজ্ঞান হয়ে গেছেন, ডাক্তার বলেছেন এক্ষুনি হাসপাতালে নিতে হবে। কাজলের হাত থেকে প্লেট পড়ে চুরমার হয়ে গেল। চোখের সামনে সব অন্ধকার, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। দৌড়ে ম্যানেজারের কাছে গিয়ে ছুটি চাইল। তার মুখের অবস্থা দেখে কোনো প্রশ্ন না করেই তাকে যেতে দেওয়া হলো। বাস, অটো, দৌড় সব কিছু যেন ঝাপসা। বাড়ি পৌঁছে দেখল মা বিছানায় পড়ে আছেন, চোখ বন্ধ, নিঃশ্বাস খুব দুর্বল। পাড়ার লোকেরা অ্যাম্বুলেন্স ডেকে দিয়েছিল। হাসপাতালে পৌঁছতে পৌঁছতে কাজল নিজেও অর্ধেক প্রাণ হারিয়ে ফেলেছিল। ডাক্তার পরীক্ষা করে গম্ভীর মুখে বললেন, এক্ষুনি অস্ত্রোপচার করতে হবে, দেরি হলে বাঁচানো মুশকিল। কাপা গলায় কাজল জিজ্ঞেস করল, কত খরচ হবে? ডাক্তার ফাইল বন্ধ করে বললেন, প্রায় 5 লাখ টাকা। 5 লাখ শব্দটা তার মাথায় হাতুড়ির মতো বাজতে লাগল। তার কাছে 5,000 টাকাও ছিল না। রোহান আশায় আশায় তার দিকে তাকিয়েছিল, কিন্তু সেই মুহূর্তে কাজল নিজেকে একদম অসহায় মনে করল। সারা রাত হাসপাতালের বাইরে বসে রইল। চোখের জল শুকিয়ে গেছে, মাথা অবশ। হঠাৎ তার মনে পড়ল একটা নাম, আর্যবর্ধন প্যালেসের মালিক আরিয়ান সিং। শহরের সবচেয়ে ধনী মানুষ। লোকে বলতো তার কাছে 5 লাখ মানে সাধারণ মানুষের কাছে 5 টাকা। কিন্তু একই সঙ্গে বলা হতো সে খুব কঠিন মানুষ, কারো প্রতি দয়া দেখায় না। কাজল কখনো তার সঙ্গে মুখোমুখি কথা বলেনি। সে সব সময় দূরে থাকত, নিজের ঘরে বা অফিসে বন্দি। কর্মচারীদের সঙ্গেও খুব কম কথা। সকাল হতেই কাজল মন স্থির করল, মাকে বাঁচাতেই হবে, যাই হোক। সে সোজা প্যালেসে চলে গেল। ফোলা চোখ, এলোমেলো কাপড়, মুখে সারা রাতের অসহায়তা। গেটে দারোয়ান আটকালো। আজ কাজের সময় নয়, সাহেবের সঙ্গে দেখা করতে হবে, খুব জরুরি। গলা ভেঙে আসছিল। দারোয়ান ভেতরে ফোন করে অনুমতি নিল। কাজল প্রথমবার সেই অংশে ঢুকল যেখানে কর্মচারীদের যাওয়া নিষেধ। মার্বেল মেঝে, দামি ঝাড়লণ্ঠন, দেয়ালে বড় বড় ছবি, সবকিছু এত বিলাসী যে তার পা কাঁপছিল। অবশেষে সে আরিয়ান সিংয়ের ঘরের সামনে পৌঁছল। দরজা খোলা। জানালার কাছে দাঁড়িয়ে এক লম্বা, শান্ত, কঠিন চেহারার মানুষ। সাদা শার্ট, মুখ শক্ত, চোখে ঠান্ডা শূন্যতা। ঘুরে তাকালেন। কি দরকার? গলা ধীর কিন্তু কড়া। কাজলের সাহস উবে গেল। কিছুক্ষণ কথা বলতে পারল না। তারপর হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ল। সাহেব, আমার মাকে বাঁচান। ফুপিয়ে কেঁদে উঠল। ঘরে প্রথমবার কান্নার আওয়াজ ছড়িয়ে পড়ল। আরিয়ান চুপ করে তাকে দেখলেন। কাজল কাঁপতে কাঁপতে বলল, ডাক্তার বলেছেন অপারেশন না হলে মা বাঁচবেন না। আমার কাছে টাকা নেই। আপনি চাইলে সারা জীবন আপনার কাজ করে দেব, কিন্তু মাকে বাঁচান। তার গলায় এমন সততা ছিল যা পাথর গলাতে পারে। ঘরে নিস্তব্ধতা। তারপর আরিয়ান ধীরে এগিয়ে এলেন। শান্ত গলায় বললেন, যদি আমি তোমার মায়ের চিকিৎসার খরচ দিই, তাহলে তোমাকে আমার একটা শর্ত মানতে হবে। কাজলের বুক ধড়ফড় করতে লাগল। ভয় ভয়ে জিজ্ঞেস করল, কি শর্ত? আরিয়ান চোখে চোখ রেখে বললেন, তোমাকে আমাকে বিয়ে করতে হবে। কাজলের মনে হলো পৃথিবী থেমে গেছে, শ্বাস বন্ধ, বুক জমে গেল। চোখ দিয়ে জল গড়াচ্ছে, কিন্তু কথা বেরোচ্ছে না। মনে হলো তার অসহায়তার সবচেয়ে বড় সুযোগ নেওয়া হচ্ছে। কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল,
কিন্তু পরক্ষণে আরিয়েন যা বললেন তা শুনে যেন পুরো দুনিয়া কেঁদে উঠল। তোমাকে আমাকে বিয়ে করতে হবে। শব্দগুলো তার কানে বাজতে লাগল। পায়ের তলা থেকে মাটি সরে গেল। যার কাছে দয়া চাইতে এসেছিল সেই মানুষটাই তার পুরো জীবন চাইছেন। চোখ দিয়ে জল পড়ছে। ভাঙা গলায় বলল, সাহেব, আমি গরিব ঠিকই, কিন্তু আমি ওরকম মেয়ে নই। আরিয়ানের মুখে রাগ নেই, শান্তভাবে বললেন, আমি তোমার সম্পর্কে কোনো খারাপ কথা বলিনি। কাজল অপমান আর ভয়ে তাকালো। তাহলে বিয়ে কেন? আরিয়ান কিছুক্ষণ চুপ, যেন পুরনো স্মৃতিতে ডুবে গেছেন। তারপর চেয়ারে বসে বললেন, গলায় কঠোরতার বদলে ক্লান্তি, কারণ আমার মা মরার আগে আমার কাছে প্রতিজ্ঞা নিয়েছিলেন। কাজলের কান্না থামল। তিনি বলেছিলেন, আরিয়ান, এমন মেয়েকে বিয়ে করো যে সত্যিকারের ভালো, যাকে টাকা দিয়ে কেনা যায় না। ঘরে নীরবতা। তিনি বলতে লাগলেন, আমি অনেক ধনী মেয়ে দেখেছি, সবাই আমার টাকা আর নাম চায়, কিন্তু আমার দরকার এমন কাউকে যে মানুষের কষ্ট বোঝে। কাজল ভয়ের মাঝে সত্যটা শুনছিল। আরিয়ান বললেন, কাল রাতে আমি তোমাকে দেখেছি। কাজল চমকে উঠল। আমাকে? হ্যাঁ, তুমি কিচেনের বাইরে বসে ফোনে কাঁদছিলে। ভাইকে বলছিলে, আগে মায়ের ওষুধ কিনে দাও, আমার খাওয়া লাগবে না। কাজলের চোখে আবার জল। আরিয়ান নিচু গলায় বললেন, সেই মুহূর্তে মনে হয়েছিল আমার মা যদি বেঁচে থাকতেন তোমাকে দেখে খুশি হতেন। কাজল চুপ। আমি তোমাকে কিনছি না, তোমাকে আমি সম্মানের সঙ্গে জীবনে জায়গা দিতে চাই। তোমার মায়ের চিকিৎসা করাবো না কারণ তুমি অসহায়, বরং কারণ তুমি তার যোগ্য। কাজলের মন কেঁপে উঠল। এত বড় মানুষের কাছ থেকে এমন কথা আশা করেনি। আর যদি আমি না রাজি হই? ভয়ে জিজ্ঞেস করল। আরিয়ান তৎক্ষণাৎ বললেন, তবুও তোমার মায়ের চিকিৎসা আমি করিয়ে দেব। কাজল অবাক চোখে তাকালো। কিন্তু তাহলে আমি সারা জীবন ভাবব, হয়তো আমি প্রথমবার সঠিক মানুষটাকে হারিয়েছি। তার চোখে ব্যথা। কাজলের ভেতর কিছু ভেঙে গেল। সে বুঝতে পারছিল না এটা দয়া না সত্যিকারের মানবতা। আরিয়ান বললেন, বিয়ের পরেও তুমি মা ভাইয়ের সঙ্গে থাকতে পারবে। তোমার জীবনে কোনো জোড়াজুড়ি থাকবে না। আমি শুধু সঙ্গ চাই, বন্দিত্ব নয়। কাজলের আর ভাবার কিছু রইল না। একদিকে মায়ের জীবন, অন্যদিকে অজানা ভবিষ্যৎ। কিছুক্ষণ পর কাঁপা গলায় হাত জোড় করে বলল, যদি এতে মা বেঁচে যান আমি রাজি। গলায় ত্যাগ, ভয় আর এক মেয়ের অসহায়তা মিশেছিল। আরিয়ান তৎক্ষণাৎ সহকারীকে ফোন করে বললেন, হাসপাতালে কথা বলো, যা খরচ লাগে এখনই শুরু করাও। মাত্র একটা ফোন আর কাজলের মায়ের জীবনের সুতো জুড়ে গেল। কাজল মাটিতে বসে কাঁদতে লাগল। এবার কান্নায় স্বস্তিও ছিল। পরদিন অপারেশন শুরু হলো। সেরা ডাক্তার, সব সুবিধা। রোহান বারবার হাত ধরে বলছিল, দিদি, মা বেঁচে যাবে তো? কাজল শুধু মাথা নাড়তে পারছিল। কয়েক ঘন্টা পর ডাক্তার বেরিয়ে হাসলেন, অপারেশন সফল। কাজল মেঝেতে বসে ফুপিয়ে কাঁদল। সব ভয় কষ্ট ধুয়ে গেল। বিকেলে আরিয়ান নিজে হাসপাতালে এলেন। কাজল প্রথমবার অন্য চোখে দেখল, শুধু মালিক নয়, মায়ের জীবন বাঁচানো মানুষ। এখন তোমার মা নিরাপদ, ধীরে বললেন। কাজল কিছু বলতে না পেরে পা ছোঁয়ার চেষ্টা করল। আরিয়ান পিছিয়ে গেলেন। এসব করবেন না, আমি কোনো দেবতা নই। আমার কাছে তো দেবতাই। কাজলের গলা ধরে এলো। আরিয়ান বললেন, বিয়েটা খুব সাধারণ হবে, কোনো হইচই নেই, লোক দেখানো নেই, আমি তামাশা চাই না। কাজল মাথা নত করল। দুদিন পর মন্দিরে খুব সাদামাটা বিয়ে হলো। কোনো ব্যান্ড, বরযাত্রী নেই, শুধু কয়েকজন সাক্ষী, পুরোহিত আর দুটো আলাদা জগতের মানুষ। মঙ্গলসূত্র গলায় পড়তেই কাজলের চোখের জল বাঁধ মানল না। খুশি না ভয় বুঝতে পারছিল না। বিয়ের পর প্যালেসের মূল দরজায় পা রাখতেই দারোয়ানরা সালাম করল। গতকাল পর্যন্ত কাজের মেয়ে, আজ মালকিন। ভেতরে ঢুকতেই মনে হলো স্বপ্ন। কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি। প্যালেসের লোকেরা তাকে সহজ চোখে দেখছিল না। কারোর চোখে ঘৃণা, কারোর সন্দেহ, কারোর ঈর্ষা। এক কাজের মেয়ে আরেকজনকে ফিসফিস করে বলল, দেখেছিস গরিব মেয়েটা কি চালাকি করল? কথাটা তীরের মতো বিঁধল। কাজল বুঝল, জায়গা পেয়েছে, সম্মান পায়নি। ঠিক তখন সিঁড়িতে আরিয়ান দাঁড়িয়ে সব শুনে ফেললেন। মুখ শক্ত। ধীরে নিচে নামলেন। পায়ের আওয়াজে সবাই চুপ। ওই দুজনের সামনে গিয়ে থামলেন। কে বলেছে এসব? গলা ধীর কিন্তু ভয়ঙ্কর। দুজনেই কাঁপতে লাগল। আরিয়ান পুরো হলে চোখ বুলিয়ে বললেন, আজ থেকে যদি কেউ ওনার সম্পর্কে একটা ভুল কথাও বলে, সে এ বাড়িতে থাকবে না। ওনার সম্মান করা সবার দায়িত্ব। ওনারা এ বাড়ির মালকিন। কাজল প্রথমবার মাথা তুলে তাকালো। চোখে কোনো লোক দেখানো নেই, শুধু সত্য। মনে হলো প্রথমবার কেউ তার পক্ষে দাঁড়িয়েছে, কিন্তু ভেতরে কষ্ট রয়ে গেল। রাতে আচার অনুষ্ঠান শেষ। কাজলকে নতুন ঘরে নিয়ে যাওয়া হলো, যেখানে কখনো কাজের মেয়ের পা পড়েনি। বড় ঘর, নরম বিছানা, দামি পর্দা, হালকা সুবাস।
সবকিছু এত আলাদা যে ভয় লাগছিল। এক কোণে চুপ করে বসে পড়ল। কিছুক্ষণ পর আরিয়ান ঢুকলেন। কাজল তৎক্ষণাৎ দাঁড়ালো, যেন এখনও কাজ করছে। বসুন, শান্ত গলায় বললেন। কাজল দূরে বিছানার কিনারে বসল। কিছুক্ষণ চুপ। তারপর আরিয়ান বললেন, ভয় পাবেন না, আমি আপনাকে কোনো কিছুর জন্য জোর করব না। কাজলের চোখ ভিজে এলো। আমি আপনাকে বিয়ে করেছি, কিন্তু তার মানে এই নয় যে আপনার মনের বিরুদ্ধে কিছু করতে হবে। কাজলের মন হালকা হলো। তিনি আরও বললেন, চাইলে আলাদা ঘরে থাকতে পারেন, যতক্ষণ না নিজে আরাম বোধ করেন। এত সম্মান কাজল কল্পনাও করেনি। আপনি খুব ভালো মানুষ। মুখ ফসকে বেরিয়ে গেল। আরিয়ান হালকা হাসলেন। হয়তো আগে খুব ভালো ছিলাম না, ভালো হলে এত একা থাকতাম না। গলায় লুকানো কষ্ট স্পষ্ট। কাজল চুপ। সেই রাতে এক ঘরে, কিন্তু দুটো আলাদা জগৎ। বিছানার দুই প্রান্তে, মাঝে দূরত্ব, আবার একটা না বলা বোঝাপড়া। পরদিন থেকে কাজলের নতুন জীবন, কিন্তু সে বদলায়নি। সকালে উঠে ঘরের কাজ, চা বানানো, পরিষ্কার করা। কর্মচারীরা অবাক। এক বুড়ো বলল, মালকিন, এসব কি করছেন? কাজল হাসল। কাজ করলে কেউ ছোট হয় না। ধীরে ধীরে প্যালেসের পরিবেশ বদলাতে লাগল। যারা দূরে থাকত তারা সম্মান করে কথা বলতে শুরু করল। কাজল কাউকে হুকুম করত না, সাহায্য করত। অসুস্থ কর্মচারীদের ওষুধ পাঠাত। কয়েকদিনেই প্যালেসে বাড়ির মতো উষ্ণতা এলো। সবচেয়ে বড় বদল আরিয়ানে। আগে রাত অবধি অফিসে থাকতেন, কারো সঙ্গে কথা বলতেন না। এখন তাড়াতাড়ি ফিরতেন, ডাইনিং টেবিলে খেতে বসতেন, যা বছরের পর বছর হয়নি। এক সন্ধ্যায় দেখলেন কাজল খাচ্ছে না। কেন খাননি? কাজল ইতস্তত করে বলল, অভ্যেস নেই আগে খাওয়ার। সবাইকে খাইয়ে তারপর। আরিয়ান প্লেট এগিয়ে দিলেন। এখন এটা আপনার ঘর, দায়িত্ব শুধু আপনার নয়, আমারও। সেদিন প্রথমবার দুজনে একসঙ্গে খেল। কথা কম, কিন্তু নীরবতা ভারী নয়। সেই রাতে হাসপাতাল থেকে ফোন, মা জ্ঞান ফিরে পেয়েছেন। কাজল খুশিতে কাঁদল। পরদিন মাকে দেখতে গেল। সীমা কোণের সাজে মেয়েকে দেখে চোখ ভিজিয়ে জিজ্ঞেস করলেন, তুই খুশি তো মা? কাজল হাসল, হ্যাঁ মা, অনেক। কিন্তু মনে ভয় ছিল, এ খুশি কি চিরকাল থাকবে? কিছুদিন পর মা বাড়ি ফিরলেন। আরিয়ান প্যালেসেই তাদের থাকার ব্যবস্থা করলেন। রোহানের পড়াশোনার সব দায়িত্ব নিলেন। কাজল ভাবত, কিভাবে এত ভালো হওয়া যায়। কিন্তু দুনিয়া সহজ নয়। একদিন আরিয়ানের বিজনেস পার্টনাররা এলেন। কাজলকে দেখে হেসে বললেন, নতুন ম্যাডাম, কোথা থেকে পেলেন? আরিয়ান শান্ত গলায় বললেন, আমার স্ত্রী। তারা হাসাহাসি করে নিচু গলায় বলল, ওহো, তাই তো। কাজল অপমান বুঝল। সেই যাতে আয়নায় নিজেকে দেখল, দামি কাপড় গয়না, কিন্তু চোখে সেই গরিব মেয়ে। মনে হলো সে এ জগতের যোগ্য নয়। ধীরে ধীরে চুপ হয়ে গেল, ঘরে বন্দি থাকতে লাগল। আরিয়ান লক্ষ্য করলেন। এক বিকেলে জিজ্ঞেস করলেন, সব ঠিক? কাজল মাথা নিচু করে বলল, আমি হয়তো এ বাড়ির যোগ্য নই। আরিয়ানের বুক কেঁপে উঠল। কেন বলছো এসব? নরম গলায়। কাজলের চোখে জল। আমি আজও সেই কাজের মেয়ে, শুধু কাপড় বদলেছে। ঘরে ভারী নীরবতা। তারপর বলল, হয়তো আমার চলে যাওয়া উচিত। আরিয়ান পাথর, যাকে জীবনের আলো ভেবেছিলেন, সে দূরে যেতে চায়। যেতে চান? ধীরে জিজ্ঞেস করলেন। কাজল মাথা নত, জল পড়ছে। চাই না আপনি আমার জন্য লজ্জা পান। আপনি অনেক বড় মানুষ, আমি শুধু একটা গরিব মেয়ে। আরিয়ান তিক্ত হাসলেন। তাহলে আপনিও দুনিয়ার মতো ভাবলেন? কাজল মাথা তুলল, না। আপনার মনে হয় আমি জোর করে বিয়ে করেছি? গলা ভারী। নীরবতা। হাসপাতালে শুধু টাকা দিয়ে চলে আসতে পারতাম, কিন্তু বিয়ে করেছি কারণ প্রথমবার মনে হয়েছে কেউ আমাকে টাকার জন্যে নয়, কষ্টের জন্যে বোঝে। কাজল স্তব্ধ। আপনি চলে গেলে এ প্যালেস আবার খালি ঠান্ডা হয়ে যাবে, কিন্তু খুশি না থাকলে আটকাবো না। আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। কাজলের বুক ধরফর করল। বুঝল, এ মানুষ তাকে বাঁধতে চান না, সুখ চান। ধীরে দরজার দিকে যাচ্ছিলেন। কাজল কাঁপা গলায় ডাকল, থামুন। আরিয়ান থামলেন, ফিরলেন না। আমি চলে গেলে আপনি খুশি থাকবেন? নীরবতা। তারপর নিচু গলায়, না। কাজলের চোখে জল। কেন? আরিয়ান ঘুরলেন, চোখে গভীর কষ্ট। কারণ আমি তোমাকে মন থেকে আপন করেছি, ব্যাস। সব ভুল ভেঙে গেল। কাজল দৌড়ে গিয়ে দাঁড়ালো। তাহলে যেতে দিচ্ছেন কেন? কাঁদতে কাঁদতে। আরিয়ানের গলা ধরে এলো। ভালোবাসা বন্দি করে না, থামতে চাইলে নিজের ইচ্ছায় থামবে। কাজল আর সামলাতে পারল না, ফুঁপিয়ে তার বুকে মাথা রাখল। আমি কোথাও যাচ্ছি না, এখন না, কখনো না। শিশিয়ে বলল, দেরিতে বুঝেছি আপনি আমার অসহায়তা নয়, জীবনের আশ্রয় চেয়েছিলেন। আরিয়ানের হাত ধীরে তার কাঁধে উঠল,
বহু বছর পর কাউকে ধরার সাহস পেলেন। সেই মুহূর্তে আর্যবর্ধন প্যালেস সত্যি বাড়ি হয়ে উঠল। কয়েক মাস পর প্যালেসে ছোট অনুষ্ঠান, এবার লোক দেখানো নয়, খাঁটি খুশির। আরিয়ান আর কাজল আবার বিয়ে করলেন, জোর করে নয়, ভালোবেসে। সীমা হুইল চেয়ারে হাসছিলেন, রোহান দৌড়াদৌড়ি করছিল, পুরো প্যালেসে হাসির শব্দ। আরিয়ান সবার সামনে কাজলে হাত ধরলেন, চোখে গর্ব। কাজল পূর্ণ আত্মবিশ্বাসে তাকালো। এখন সে নিজেকে কাজের মেয়ে নয়, স্ত্রী মনে করে। লোকের দৃষ্টি বদলে গেল। মানবতা ধনী গরিবের দেয়াল ভেঙে দিয়েছিল। সেই রাতে ছাদে দাঁড়িয়ে কাজল আকাশ দেখল। মা ঠিকই বলতেন, ভালো মানুষ দেবতা হয় না, কিন্তু দেবতা ভালো মানুষের রূপে আসেন। আরিয়ান হাসলেন, আর তোমাকে দেবতা আমার রূপে পাঠিয়েছেন। দুজনে হাসল। হাসিতে আর ভয় নেই। যে সাহায্যের বদলে বিয়েকে মানবতার জন্যে বেদনাদায়ক মনে হয়েছিল, সেই সম্পর্ক এখন সত্যিকারের ভালোবাসার সবচেয়ে সুন্দর উদাহরণ। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, মানুষের দাম তার টাকা বা অতীত দিয়ে নয়, মন দিয়ে মাপা হয়। সত্যি ভালোবাসা জোর করে নয়, সম্মান আর বিশ্বাস থেকে জন্ম নেয়। মানবতা বেঁচে থাকলে ধনী গরিবের সব দেয়াল ছোট হয়ে যায়। তোমরা যদি কাজলের জায়গায় থাকতে এত বড় সিদ্ধান্ত নিতে পারতে, আর আরিয়ানের জায়গায় থাকলে কোনো অচেনা মানুষের জন্যে এত বড় পদক্ষেপ নিতে? কমেন্টে তোমাদের মতামত জানাও। গল্পটা মন ছুঁয়ে গেলে লাইক করো, শেয়ার করো, আর আদনান বয়েস চ্যানেলকে সাবস্ক্রাইব করো। পরের গল্পে দেখা হবে। নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।